আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ঢাকায় নিহত ছাত্রনেতা ওসমান হাদির দাদা ব্রিটেনের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব নিয়োগ করল ইউনূস সরকার। জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক। ইসলামপন্থীদের রাজনৈতিক দলগুলো ভোট ৩ বাক্সে বিভক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি উঠান বৈঠককে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৬ জানুয়ারি রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন। স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে পৌঁছানোর পর অনুষ্ঠানে উপস্থিত দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে অনুষ্ঠান স্থলের পাশেই দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় নিহত ছাত্রনেতা ওসমান হাদির দাদা ব্রিটেনের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব নিয়োগ করল ইউনূস সরকার। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির দাদাকে ব্রিটেনের বার্মিংহ্যাম শহরে দেশের সহকারী হাই কমিশনে নিয়োগ করল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ৩ বছরের চুক্তির ভিত্তিতে তাকে নিয়োগ করা হয়েছে। হাদির দাদা ওমর হাদি বার্মিংহ্যামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব হচ্ছেন। হাদির দাদাকে হাইকমিশনে নিয়োগ করার বিজ্ঞপ্তি গত ১৫ জানুয়ারি ঢাকার বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বার্মিংহ্যামের সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব হিসেবে ওমর নিযুক্ত হতে পারবেন, তবে তাকে কিছু শর্ত মানতে হবে। এই পদে যোগ দিলে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেই শর্তে আপাতত ৩ বছরের মেয়াদে পদ পাচ্ছেন ওমর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। যেদিন ওমর কাজে যোগ দেবেন সেদিন থেকে চুক্তির ৩ বছরের মেয়াদ কার্যকর করা হবে। গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ৬ দিন পর সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। হাদির মাথায় গুলি লেগেছিল। তার মৃত্যু সংবাদ ঢাকায় পৌঁছতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাজধানী তো বটেই, দেশের অন্যান্য প্রান্তেও ভাঙচুর, অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। হাদির খুনিদের শাস্তি চেয়ে পথে নামেন বহু মানুষ। সেই সময় সংগঠিত গণরোষের কোপ পড়েছিল একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন এবং সংবাদপত্রের দফতরে। হাদির হত্যাকাণ্ডে অনেককে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের পুলিশ। আপাতত কারাগারে রয়েছেন মোট ১১ জন, তবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহকারী আলমগীর হোসেন এখনও পলাতক। বাংলাদেশের তদন্তকারীদের দাবি তারা ভারতে পালিয়ে গিয়েছেন, তবে এখনও এই দাবির পক্ষে প্রমাণ মেলেনি। ধৃতদের মধ্যে রয়েছেন ফয়সালের বাবা, মা, স্ত্রী এবং বান্ধবীও। হাদির হত্যাকারীদের শাস্তি চেয়ে বাংলাদেশে আন্দোলন তীব্রতর হয়েছিল গত মাসেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এবার হাদির দাদাকে ব্রিটেনের সহকারী হাই কমিশনে নিয়োগ করা হল। জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় দুই কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই কূটনীতিক। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের মিশন বাংলাদেশের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকে। জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ এই আলোকে দেখা উচিত।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ২০২৫ সালের মাঝামাঝি দুজন ভারতীয় কূটনীতিক তার সঙ্গে দেখা করেন, তবে কূটনীতিকরা তাদের নাম গোপন রাখতে বলেছিলেন। ইসলামপন্থীদের রাজনৈতিক দলগুলো ভোট ৩ বাক্সে বিভক্ত। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া ২৬৮ আসনে তারা নির্বাচন করবে। বাকি ৩২টি আসনে দলটি পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে, অর্থাৎ ৩০০ আসনেই ইসলামী আন্দোলন ভোটে থাকছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হল। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত ৩ বাক্সে বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয়। ইসলামী আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে। তাদের অভিযোগ, তারা জামায়াতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার জামায়াতি ইসলামীর নেতৃত্বে ১০ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে সমঝোতা চূড়ান্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানান। তারা ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখেছিলেন। সমঝোতা না হলে এখনই আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ১১ দলীয় ইলেকটোরাল ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থীদের রাজনীতি কার্যত ৩টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর একদিকে রয়েছে জামায়াতি ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় ইলেকটোরাল ঐক্য, এই মোর্চায় ইসলামী দল ৫টি। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে। আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিকা ইলেকটোরাল সমঝোতায় যুক্ত ৩টি ইসলামী দল, যাদের একটি রেজিস্ট্রিত ও ২টি নিবন্ধনহীন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচন সামনে রেখে এই বিভাজন শুধু কৌশলগত নয়, বরং আদর্শ, নেতৃত্ব ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে প্রকাশে এনেছে। কার্যত আসন বণ্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ইলেকটোরাল ঐক্যের বিচ্ছেদ ঘটে। শুরু থেকেই আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বী মানসিকতা ছিল। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল ৭০ থেকে ৮০টি আসন, বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদের ৩০-৩৫ আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা। এটি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছিল। শেষ পর্যন্ত জামায়াত ৪০, পরে ৪৫ আসনে ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেনি। এতে জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ে সন্দেহ তৈরি হয়, এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামায়াত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া ১০ দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে সুবিধাজনক। অন্যদিকে ইসলামী আন্দোলনও বিকল্প নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা করে, শেষ পর্যন্ত সফল হয়নি। দলটির ভেতরেও ঐক্যের প্রশ্নে মতভেদ ছিল। দলটির আমির সহ বড় অংশ জামায়াতের সঙ্গে থাকার পক্ষে থাকলেও একটি প্রভাবশালী অংশ ভেতরে ভেতরে এর বিরোধী ছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।